সোনা আর রূপার বাজারে সম্প্রতি যা ঘটছে তা এক কথায় বেশ অদ্ভুত। বাইরে থেকে দেখলে মনে হচ্ছে দাম কিছুটা কমেছে, একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু পর্দার আড়ালে হয়তো এমন কিছু একটা ঘটছে যা আমরা দেখতে পারছি না। চলুন আজকের এই বিশ্লেষণে একটু গভীরে গিয়ে দেখি আসল ঘটনাটা কি। তো মূল ঘটনাটা হলো এটাই, সোনা আর রূপা দুটোর দামই হঠাৎ করে বেশ খানিকটা কমে গেছে। যারা বাজার নিয়মিত দেখেন তাদের জন্য এটা কিন্তু একটা বড় খবর। এখন বেশিরভাগ অর্থনৈতিক মিডিয়া বা বিশেষজ্ঞরা কি বলছেন? তারা বলছেন এটা একটা সাধারণ মার্কেট পুলব্যাক। মানে দাম বেশ কিছুদিন বাড়ার পর এমন ছোটখাটো পতন খুবই স্বাভাবিক একটা ঘটনা, এটা নিয়ে চিন্তার তেমন কিছু নেই। প্রশ্নটা হলো, এই যে সহজ সরল ব্যাখ্যা, এটাই কি পুরো ছবিটা তুলে ধরছে, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে, এমন কোনো সংকেত আছে যা আমরা হয়তো এড়িয়ে যাচ্ছি? চলুন দেখি। আর এই অনুসন্ধানের প্রথম এবং সবচেয়ে বড় সূত্রটা আসছে সরাসরি চীন থেকে। কারণ সেখানে এমন কিছু ঘটছে যা বাজারের এই স্বাভাবিক নিয়মের সঙ্গে একদমই মিলছে না। চীনের সবচেয়ে বড় যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আছে, যেমন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না, চায়না কনস্ট্রাকশন ব্যাংক আর ব্যাংক অফ চায়না, এরা সবাই মিলে সাধারণ গ্রাহকদের জন্য সোনা কেনার উপর নতুন কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এই রেশন ব্যবস্থাটা কিভাবে কাজ করছে সেটা একটু বোঝা যাক। ব্যাংকগুলো প্রতিদিন সকালে সোনা কেনার একটা সর্বোচ্চ লিমিট ঠিক করে দিচ্ছে, কিন্তু চাহিদা এতটাই বেশি যে সেই লিমিট মাত্র কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আর একবার সীমা পূরণ হয়ে গেলে ব্যাস, ওই দিনের জন্য সোনা কেনা পুরোপুরি বন্ধ। যদিও কেউ চাইলে নিজের কাছে থাকা সোনা বিক্রি করতে পারছে। আচ্ছা, এখানেই কিন্তু ব্যাপারটা সবচেয়ে দিলচস্প। এই যে বৈপরীত্যটা দেখুন, একদিকে চীনের কেন্দ্রীয় ব্যাংক মানে সরকার একটানা গত ১৬ মাস ধরে সোনা কিনছে, নিজেদের ভাণ্ডার আরও বাড়াচ্ছে, আর অন্যদিকে সেই দেশেরই সাধারণ মানুষকে সোনা কেনা থেকে আটকানো হচ্ছে। এটা একটা বিরাট অসঙ্গতি, তাই না? এটা তো একটা খুবই যৌক্তিক প্রশ্ন, তাই না? যদি বাজারে যথেষ্ট পরিমাণে সোনা থাকে, কোনো অভাব না থাকে, তাহলে কোনো দেশ সেটাকে রাশন করার পথে হাঁটবে কেন? সাধারণত তো রাশন করা হয় সেই জিনিসেরই যা পরিমাণে কম থাকে বা দুষ্প্রাপ্য হয়ে ওঠে। আর এই পরিস্থিতিটাই আমাদের এই বিশ্লেষণের একেবারে কেন্দ্রে নিয়ে আসে। আর সেটা হলো, মূল্যবান ধাতুর দুটো আলাদা ধরনের বাজারের মধ্যে একটা ক্রমবর্ধমান ফারাক তৈরি হচ্ছে। এখানে দুটো বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। একটা হলো পেপার মার্কেট, যেটা আসলে বিভিন্ন আর্থিক চুক্তি, যেমন ফিউচার বা ইটিএফ। আমরা খবরে যে সোনার দাম দেখি সেটা মূলত এই পেপার মার্কেটই ঠিক করে। আর দ্বিতীয়টা হলো ফিজিক্যাল মার্কেট, মানে আসল সোনার বার বা কয়েন, যেখানে হাত বদল হয়। এটা বাজারের আসল চাহিদাটাকে তুলে ধরে। এবার দেখুন ছবিটা কেমন দাঁড়াচ্ছে। পশ্চিমা দেশগুলোর পেপার মার্কেটের দাম কমছে, আর বলা হচ্ছে এটা একটা সাধারণ পুলব্যাক। কিন্তু পূর্বের দেশগুলোতে, বিশেষ করে চীনের, ফিজিক্যাল মার্কেটের চাহিদা এতটাই বেশি যে সোনা ডেলিভারি নেওয়ার জন্য লম্বা লাইন, এমনকি রেশন পর্যন্ত করতে হচ্ছে। মানে দুটো বাজার থেকে একেবারে উল্টো সংকেত আসছে। গল্পটা এখানেই শেষ নয়। এবার যদি রূপার দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে এর আচরণ সোনার চেয়েও বেশি অদ্ভুত, আর এটা পুরো রহস্যটাকে আরও জটিল করে তুলছে। ভাবা যায়, গত মাত্র ১৫ দিনে রূপার দাম পড়েছে ১৩%। এটা কিন্তু কোনো ছোটখাটো পতন নয়, বেশ বড় একটা ধাক্কা। এই চার্টটা বাজারের এই অদ্ভুত আচরণটাকে খুব ভালোভাবে দেখাচ্ছে। একদিকে রূপার দাম ১৩% কমেছে, সোনার দাম কমেছে প্রায় ৫.৫%, আর ঠিক সেই সময়ে বিটকয়েনের মতো একটা অ্যাসেটের দাম ৮% বেড়ে গেছে। সাধারণত যখন কোনো ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়, তখন সোনা রূপার মতো নিরাপদ অ্যাসেটের দাম বাড়ার কথা। কিন্তু এখানে আমরা তার ঠিক উল্টোটা ঘটতে দেখছি। এটা কোনো সহজ অর্থনৈতিক তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা সত্যিই খুব কঠিন। আচ্ছা, এবার একটা প্রশ্ন করা যাক। এই প্রশ্নটা একটা বেশ অবাক করা তুলনার জন্য আমাদের তৈরি করবে। এটা শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি। চিপ তৈরির বিখ্যাত কোম্পানি এনভিডিআর যে বাজার মূল্য, সেটা এখন সারা পৃথিবীতে মজুদ থাকা সমস্ত রূপার মোট বাজার মূল্যের প্রায় কাছাকাছি চলে এসেছে। ভাবুন একবার, মাত্র একটা কোম্পানি,
আর তার বিপরীতে গোটা পৃথিবীর সমস্ত রূপা। তো এই বড় ছবির পাশাপাশি যারা ট্রেডিং করেন তারা কিন্তু বাজারের ছোট ছোট টেকনিক্যাল দিকগুলোর ওপরেও নজর রাখছেন। চলুন পেপার মার্কেটের কিছু নির্দিষ্ট প্রাইস লেভেল দেখে নেওয়া যাক, যেগুলোর ওপর ট্রেডাররা কড়া নজর রাখছেন। এই স্লাইডে সোনা আর রূপার জন্য কিছু গুরুত্বপূর্ণ সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল দেওয়া আছে। সোনার জন্য $5,200 প্রতি আউন্স এখন একটা শক্তিশালী রেজিস্ট্যান্স, মানে বাধা, আর দাম কমতে থাকলে সাপোর্ট হতে পারে যথাক্রমে $5,120, $4,965 এবং $4,850। রূপার ক্ষেত্রে $93.10 থেকে $92.20 প্রতি আউন্সের যে ব্যান্ডটা, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন। তাহলে এতক্ষণের এই সব আলোচনা থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো? এক কথায় বলতে গেলে বাজার একটা তীব্র চাপের মধ্যে আছে। উৎসগুলো এই পরিস্থিতিটাকে একটা বিশেষ নামে ডাকছে, মাল্টি লেয়ার্ড রিপ্রাইসিং ইভেন্ট বা বহুস্তরীয় পুনঃমূল্যায়ন ঘটনা। এর সহজ মানে হল পেপার মার্কেটের দাম আর ফিজিক্যাল মার্কেটের চাহিদা দুটো সম্পূর্ণ ভিন্ন গল্প বলছে, আর এর ফলে বাজারের ভেতরে একটা অদৃশ্য কিন্তু তীব্র চাপ তৈরি হচ্ছে। দামের ওঠানামা দেখে বাইরে থেকে বাজার কি যতটা শান্ত মনে হচ্ছে, পর্দার আড়ালের সংকেতগুলো কিন্তু একদমই তেমন কথা বলছে না। লিজ রেট, মানে সোনা ধার করার যে খরচ, সেটা বাড়ছে। ফিজিক্যাল ডেলিভারির চাহিদা অনেক বেশি। আর চীনের এই রেশন ব্যবস্থা তো কোনোভাবেই একটা শান্ত বা স্থিতিশীল বাজারের লক্ষণ হতে পারে না। তো সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই পুরো পরিস্থিতিটা বোঝার জন্য একটা কথাই হয়তো যথেষ্ট, আর কথাটা হলো চীন সোনা রেশন করছে, আর ঠিক একই সময়ে পশ্চিমা বাজার আমাদের বলছে যে ধাতুর দাম কমছে। দেখুন, এই দুটো গল্প তো একসাথে সত্যি হতে পারে না, এর মধ্যে যে কোনো একটা ভুল। এখন প্রশ্ন হলো কোনটা আসল সত্যি? এই চিন্তাটা দিয়ে আজকের আলোচনা শেষ করা যাক।